সম্মানিত সাংবাদিক বৃন্দ, ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনারা জাতির বিবেক, জাতিকে অনেক সংকটময় মুহূর্তে আপনারা জাতিকে দিশা দেন, সত্যের পক্ষ অবলম্বন করে অনেক সময় জাতিকে নির্দেশনা দিয়ে অনেক বাঁক থেকে জাতিকে রক্ষা করেন। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মঞ্চে উপস্থিত জামাত ইসলামের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, বিশেষ করে উপজেলা জামাত ইসলামের সম্মানিত সাবেক আমির জনাব মাওলানা ইয়াহিয়া খান, উপস্থিত আছেন উপজেলা সংগঠনের সম্মানিত আমির জনাব মাওলানা জাকির হোসেন সহ অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ। আমাদের মধ্যে গলাচিপা হাই স্কুলের সাবেক সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব শাহ আলম স্যার উপস্থিত আছেন। সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শিক দল। স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অনন্য গার্ড দিয়ে আমরা জাতিকে বিভিন্ন সময়ে দিশা দেওয়ার চেষ্টা করেছি। মূলত আমাদের এই প্রিয় বদ্বীপ বাংলাদেশ ছাড়া আমাদের আর কোনো বাড়ি নেই। আপনারা নিশ্চয়ই অবগত আছেন কোন কোন মন্ত্রী মিনিস্টারদের 360টি বাড়িও ছিল, কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাইছি যে আমাদের বাংলাদেশ ছাড়া আর কোনো বাড়ি নেই, বাংলাদেশ ছাড়া আমাদের কোনো রাষ্ট্র নেই। আমাদের পশ্চিম উত্তরে ভারত, পূর্বে ভারত এবং মায়ানমার, দক্ষিণে ধুধু নীল সাগর বিদ্যমান। অর্থাৎ এখানে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অন্য অনেকের চেয়ে অনেক বেশি দরকার। আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। এই স্বাধীনতা ইসলামী দলগুলোর যতটুকুন দরকার অন্য দলগুলোর অতখানি দরকার নেই। আমরা সুস্পষ্টভাবে বলি, দেশপ্রেমিক, অন্য জাতীয়তাবাদী এবং ইসলামী দলগুলোর এই দেশ, এই মাতৃকা, এই মাটি, এই মানুষগুলো আমাদের প্রিয় স্বদেশের এই ঠিকানায় আমাদের অস্তিত্ব যুক্ত হয়ে আছে। জামাত ইসলামী সম্পর্কে মানুষের আমরা দেখছি প্রত্যাশা দিন দিন বাড়ছে, কিন্তু আমরা স্পষ্ট করে পর্যবেক্ষণ প্রকাশ করছি যে আমাদের প্রত্যাশা সাধারণ মানুষের প্রত্যাশার চেয়েও জামাত ইসলামী খুব বেশি সুদৃঢ়ভাবে রিমোটেস্ট প্রান্তে পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষ তাদের হৃদয়ে জামাত ইসলামীকে ধারণ করছে। জামাত ইসলামীকে আগামী দিনের কাণ্ডারি হিসেবে জামাত সাধারণ মানুষরা তারা ধারণ করেছে, তারা প্রকাশ করছে। একজন মেহনতি মানুষ, একজন শ্রমিক, একজন রিক্সা, একজন অটো, একজন মজুর, একজন অটো শ্রমিক, তারা সকলে স্পষ্ট করে বলছে আমরা সব দল দেখেছি, সব মার্কা দেখেছি, এবার দাঁড়িপাল্লাকে দেখব, এবার ইসলামকে দেখব, এবার জামাত ইসলামীকে দেখব ইনশাআল্লাহ। আপনারা বিদ্যমান অবস্থাটা খুবই স্পষ্টভাবে পরিচিত সকলে। আপনারা এখানকারই অবিচ্ছেদ্য নাগরিক, সম্মানিত নাগরিক, আপনারা বিবেক। আপনারা জানেন ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, সালিশ বাণিজ্য, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য, থানার দালালি, এটা মানুষের প্রাত্যহিক জীবনকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। অতীতে ছিল, ক্ষেত্র বিশেষে অতীতের চেয়ে কোনো কোনো ক্ষেত্রে এর পরিমাণটা বেড়েছে। এই অবস্থায় এর পরিসমাপ্তি চায়। এই ঘটনা, এই পরিবেশটাকে থামিয়ে দিয়ে, স্তব্ধ করে দিয়ে নতুন এক রাষ্ট্র ব্যবস্থা, নতুন এক পরিবর্তনের আবহ
তৈরি করতে চায় সাধারণ মানুষ। এটা হচ্ছে প্রত্যাশিত আমাদের এবং সাধারণ মানুষের। আমরা স্পষ্ট করেই বলছি, জামাত ইসলামী জাতীয় নির্বাচনের আগে গণভোট চায়। গণভোটটা একসাথে করতে চায় না, কারণ আমরা জুলাই সনদের আইনি ভিত্তি চাই, কারণ আমরা জুলাই সনদের স্বীকৃতি চাই। যেই যুবকদের, যেই ছাত্রদের বুকের ভেতর থেকে তাজা রক্ত বের হয়ে একটি রাষ্ট্রকে তারা ত্রাতা হিসেবে কাজ করেছে, সেই শহীদদের মর্যাদাকে সমুন্নত করা, সেই শহীদদের আইনি ভিত্তি, এটা একান্তই জরুরি। আমরা আমাদের কানে শুনছি আজ প্রান্তে প্রান্তে একটি শব্দ, সেটি হচ্ছে জিতবে এবার চাষা ভুষা, জাগবে শ্রমিক ছাত্র জনতা, জাগবে মাঝি মাল্লা, জিতবে দাড়ি পাল্লা। ইনশাআল্লাহ এই সমাজ, এই রাষ্ট্রের বেষ্টনীতে, বিশেষ করে গলাচিপা দশমিনাতে যে আবহ বিরাজমান আছে, বিদ্যমান এই পরিস্থিতিতে আমাদের মনে এই প্রত্যাশা, এই আশ্বাস জেগেছে, ইনশাআল্লাহ এখানে দাঁড়িপাল্লা বিপুল ভোটে এগিয়ে থাকবে, বিপুল ভোটে বিজয়ে লাভ করবে ইনশাআল্লাহ। কোন কোন বড় বড় রাজনৈতিক দল ইতোমধ্যে বলছে সংবিধানে গণভোট নাই। আমরা বিস্ময় প্রকাশ করছি, আমরা উদ্বেগ প্রকাশ করছি। সংবিধানে নির্বাচনও কিন্তু নেই, আমরা স্পষ্ট করে জানিয়েছি নির্বাচন নাই। 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচনের পর সংবিধানের পরবর্তী নির্বাচনটি হবে 2029 সনে। 29 সনের আগে কোনো নির্বাচন নাই। কিন্তু আমরা বিপ্লব পরবর্তী অবস্থায় যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে, তাদের ঘোষিত যে ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনের আগে আমরা গণভোট চাই এবং 26 ফেব্রুয়ারিতেই আমরা নির্বাচনের অনুষ্ঠান প্রত্যাশা করছি। যদি সংবিধানে গণভোট না থেকে থাকে, তাহলে তো সংবিধান অনুযায়ী আমাদের অনেকের এইভাবে নির্বাচন, এভাবে গণসভা, জনসভা, এভাবে সম্মেলন, এর মুক্ত স্বাধীন রাষ্ট্রে আমাদের এই জাগৃতি থাকতো না। আমরা পিআর চাই। পিআর সম্পর্কে আমরা খুবই স্পষ্ট করে বলেছি, খুবই লাউড এবং ক্লিয়ারলি আমরা বলেছি যে এই পিআর সিস্টেমের মধ্য দিয়ে প্রত্যেকটি ভোট মূল্যায়িত হয়। একজন প্রার্থী ভোট পেয়েছে 1,05,000, আর একজন প্রার্থী ভোট পেয়েছে 1,03,900। এই যে 1100 ভোটের ব্যবধানে একজন অতিরিক্ত ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন, আর এই 1100 ভোট কম পেয়ে তার বাকি 1,03,900 ভোটই অবমূল্যায়িত হয় বর্তমান প্রচলিত বা ঐতিহ্যগতভাবে যে নির্বাচন চলছে, এই ট্রেডিশনাল মেথডে, এই নির্বাচনী প্রথায় ওই 1,03,900 ভোট কোনোভাবে মূল্যায়িত হয় না। সেজন্য প্রত্যেকটি ভোট কাউন্ট করবার জন্য আমরা পিআর সিস্টেমের দাবি করেছি। আপনাদের সদা অবগতিতে এটাও দিতে চাই যে জামাত ইসলামী যে প্রস্তাবিত যে অন্তর্বর্তীকালীন সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্টের যে রূপরেখা জামাত ইসলামী দিয়েছিল, তা অনেকে বুঝতে পারে নাই তখন, কিন্তু আজ এটা দেশব্যাপী জাতীয়ভাবে স্বীকৃত একটি পদ্ধতিতে পরিণত হয়েছে এবং আমরা আশা করি পিআরের এই সিস্টেমটাও বিশেষভাবে এটা মূল্যায়িত হবে, এটি কোনো না কোনো সময় মূল্যায়িত হবে, এটি বাস্তবায়িত হবে, সকলের স্বার্থে বিপুলভাবে এটাকে সম্বর্ধিত করবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে 8 দলীয় জোট, অর্থাৎ ইসলামিক লাইনের, ইসলামী ভাবধারার, ইসলামী জীবন আদর্শ বাস্তবায়ন করতে চায় এমন 8টি দল নিয়ে আমরা 8 দলীয় জোট করবার জন্য অভ্যন্তরীণ প্রক্রিয়া চলমান আছে। এটা একেবারে সমাপ্তির পথে। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি কেউ আমাদের 8 দলীয় জোটেরই কোনো শরিক দল এরূপ একটা কথা বলে বেড়াচ্ছেন যে আমরা এই আসন অলরেডি পেয়ে গেছি। আপনাদেরকে খুবই লাউডলি বলতে চাই, খুবই স্পষ্ট করে বলতে চাই,
এখন পর্যন্ত জোটই হয় নাই। আসন সমঝোতা হবে তারপরে, জোট ঘোষিত হবে আগে, আসন সমঝোতা হবে তারপরে। যদি জোট গঠিত হয়, যদি আসন সমঝোতা হয়, তারপরে এরূপ প্রক্রিয়া চলমান থাকতে পারবে। এবং আমরা সকলের সাহায্য নিয়ে আমরা জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নিজাম ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, এই সবগুলো অর্থাৎ মোট 8টি দল নিয়ে আমাদের যে জোট গঠিত হওয়ার প্রক্রিয়া চলছে, এটা চলমান আছে, সমাপ্তির পথে আছে। অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষ হলে পরে এটা আলোর মুখ দেখবে ইনশাআল্লাহ। আসন সমঝোতা অথবা আসন বন্টন এরপরে সুনিশ্চিত হবে। আমরা সুস্পষ্ট করে বলি, এটা কাউকে এখন পর্যন্ত দেয়া হয়নি এবং এটা না জামাত ইসলামীকে দেয়া হয়েছে, না ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেয়া হয়েছে, কাউকে দেওয়া হয় না। জোটটাই এখন প্রক্রিয়াধীন আছে, এটা দেওয়ার তো প্রশ্ন আসেই না। আসন সমঝোতা হবে এই জোট গঠনের প্রক্রিয়া সমাপ্তির পরে। বিদ্যমান পরিবেশে আপনাদেরকে জানা আছে, বিএনপির জনাব হাসান মামুন সাহেব এখনো তার মনোনয়নের জন্য লড়াই করছেন। আমরা তার প্রতি শুভেচ্ছা জানাবো। তিনি ত্যাগী একজন মানুষ, তার প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি। জনাব ভিপি নূর সাহেব, তার দল থেকে নমিনেশন দেওয়াটা অন্য কারো হাতের মোয়ানা, তিনি তার হাতের নমিনেশন বিদ্যমান এবং এটি তিনি দিতে পারেন, ঘোষণা করতে পারেন। একমাত্র জনাব নুরুল হক নূর সাহেবের মনোনয়ন এখন আমরা স্পষ্ট করে আছে বা বিদ্যমান আছে অথবা ঘোষিত আছে ধরে নিতে পারি। এর ছাড়া মুফতি আবু বকর সিদ্দিক সাহেব, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ময়দানে কাজ করছেন। আমরা তাদের সকলের জন্য শুভেচ্ছা কামনা করছি। স্বতন্ত্রভাবে আরো কিছু লোকের আমরা নাম শুনছি। এই অবস্থায় জামাত ইসলামী সর্বপ্রথম তাদের নমিনি বা মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে জামাত ইসলামী এমনিতেই মাঠে ময়দানে এগিয়ে আছে। আমরা এমন সব প্রান্তিক দূরবর্তী গ্রামে আমরা হাজিরা দিতে সক্ষম হয়েছি, তাদের কাছে পৌঁছতে পেরেছি, সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছেছি, যেখানে 1970 সালের পর থেকে আজ অবধি কোনো এমপি প্রার্থী তো দূরের কথা, কোন উপজেলা চেয়ারম্যান প্রার্থীও সেখানে পৌঁছতে পারে নাই। আমরা তাদের কাছ থেকে শুনতে পেরেছি এমন জায়গায়, অর্থাৎ ঘরে ঘরে, ডোর টু ডোর, ম্যান টু ম্যান যাওয়ার চেষ্টা আমরা করেছি। আলহামদুলিল্লাহ, তাদের কাছ থেকে আশ্বাস শুনতে পেয়েছি, তারা সকল দলকে দেখেছে এবার ইনশাআল্লাহ দাঁড়িপাল্লাকে কোরআনের স্বার্থে, কোরআনের পক্ষে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করবে। তারা তাদের সমর্থন দিয়ে এটাই তারা প্রকাশ করেছে, তারা প্রত্যাশা ব্যক্ত করেছে, আমাদেরকে আশ্বস্ত করেছে। আলহামদুলিল্লাহ। আমি আশাবাদী, জামাত ইসলামী একটি সুসংহত দল, আপনারা জানেন, অভ্যন্তরীণভাবে নিরঙ্কুশভাবে একটি সুসংহত দল, ভেতরে কোনো বিশৃঙ্খলা নেই। আমাদের মহিলা বিভাগ, শ্রমিক দল, ছাত্র সংগঠন, ছাত্রী সংগঠন, যুব সংগঠন এরা কাজ করছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করি আমরা বিপুল সংখ্যাধিক্যে, বিপুল সংখ্যা গরিষ্ঠতায় আমরা এখানে নির্বাচিত হব আশা করি ইনশাআল্লাহ। আমি একজন শিক্ষক, আমি বলতে গেলে পরে 34 বছরের একজন শিক্ষক। আমি গলাচিপা সরকারি কলেজ এবং দুমকি সরকারি জনতা কলেজের সাবেক শিক্ষক। আমার রয়েছে হাজার হাজার ছাত্র ছাত্রীদের একটি ক্যাপিটাল, আমার এই পুঁজি আছে। এই পুঁজিটা জন্য আমি গর্ববোধ করছি, আমি তাদেরকে দূরে বসে স্যালুট করছি। আমার ছাত্ররা বিপুলভাবে আমাকে সাহায্য করছে, সহযোগিতা করছে, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, তাদের জন্য দোয়া করছি। এছাড়া আমার ব্যক্তিগতভাবে এই প্রাক্তন ছাত্র ছাত্রীরা যে জায়গাটা আমার জন্য তৈরি করে রেখেছে, যে সুযোগটা আমাকে দিচ্ছে, আলহামদুলিল্লাহ, এতে করে আমি আরো আশাবাদী হয়ে উঠেছি। বিবেকবান এবং চিন্তাশীল এই দুটো উপজেলায় একটা বিরাট গ্রুপ আছে যারা বিবেকবান, যারা উভয় উপজেলার স্বার্থ বিবেচনা করে কার হাতে এটা নিরাপদ হবে এরূপ চিন্তা করে তারা ইতোমধ্যে কেউ ব্যক্তিগতভাবে আমার সাথে মিট করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবার আমি কারোর সাথে দেখা করেছি আর তাদের কাছ থেকে ওই আশ্বস্ত হওয়ার বিষয়টি। আপনারা জানেন আমাদের গলাচিপা উপজেলা হেডকোয়ার্টারের সাথে
ডিসকানেক্টেড কয়েকটা ইউনিয়ন আছে, এর মধ্যে চর কাজল, চর বিশ্বাস এবং চর বোরহান। আমরা এটাকে সি ট্রাক দ্বারা কানেক্ট করতে চাই, এটা আপনাদের সদা অবগত করব। আপনারা দয়া করে এ ব্যাপারে অবহিত হন। সাধারণ মানুষকে অবহিত করলে পরে আমরা কৃতজ্ঞ হব। আর এছাড়াও সি ট্রাক দিয়ে কানেক্ট করবার মতো রাঙ্গামালির রাঙ্গামালির পুরো উপজেলাকে আমরা কানেক্ট করতে পারি যদি পানপট্টি এবং কোরালিয়া এখানে যদি সি ট্রাক যুক্ত হয়। ইনশাআল্লাহ আমরা এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি একজন শিক্ষক, শিক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন করবার জন্য ইনশাআল্লাহ আমি পরিপূর্ণভাবে চেষ্টা করব। এখানে আমরা স্পষ্ট করে বলেছি, শিক্ষা জীবন শেষে ছাত্রীরা কিংবা শিক্ষার্থীরা শুধুমাত্র একটা সার্টিফিকেট পাবেন না, তারা এই সার্টিফিকেটের সাথে একটা উপযোগী জব লেটার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চাকুরির একটা নিয়োগপত্র তারা প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। আমি মানসম্মত শিক্ষা ব্যবস্থা এখানে যুক্ত করবার জন্য সকলের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আসলে সন্ত্রাস দমন এবং শিষ্টের লালন এই নীতিটাকে স্ট্যাবলিশ করবার জন্য আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আর এই গলাচিপা দশপেনা এটা একটা দরিদ্রতায় পরিপূর্ণ একটা এলাকা। এই দারিদ্র বিমোচনের জন্য আমি একটা যুগান্তকারী পদক্ষেপ নিতে চাই, সেটি হলো কর্জে হাসানা প্রকল্প। আমরা এমন একটা প্রকল্প করতে চাই, এখান থেকে ব্যাংকের মতো করে লক্ষ না কোটি কোটি টাকা তারা ব্যাংক থেকে কর্জে হাসানা পাবেন। অর্থাৎ 5 লাখ টাকা নিয়ে সে কিস্তিতে ওই 5 লক্ষ টাকাই দিবেন, 1 টাকা তার লাভ দিতে হবে না, সুদ দিতে হবে না, অতিরিক্ত দিতে হবে না, সার্ভিস চার্জ দিতে হবে না। এই প্রকল্প থেকে আমরা ব্যবস্থা করবার চেষ্টা করব, সার্ভিস ফিটা ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন তাহলে পরে আমরা সকল দিক বিবেচনায় এটাকে অগ্রাধিকারের বা প্রায়োরিটি লিস্টে আমরা এটাকে রাখবো ইনশাআল্লাহ। আমরা উৎপাদিত পণ্যের সংরক্ষণের জন্য হিমাগার দ্রুত স্থাপনের জন্য চেষ্টা করব, দ্রুত পণ্য বিপণনের জন্য ব্যবস্থা করব ইনশাআল্লাহ। ডেইরি ফার্মের ব্যবস্থা করব, দুগ্ধজাত শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রতিদ্বন্দ্বীকে, আবারও বলছি, প্রতিদ্বন্দ্বীকে প্রতিপক্ষ কিংবা শত্রু বানাবো না। একটা গণতান্ত্রিক পরিবেশ এখানে বিদ্যমান থাকবে। গণতন্ত্রে উদারতা, সহনশীলতা একটা মৌলিক বিষয়। এ বিষয়ে আমরা কখনো কোনো ছাড় দেব না ইনশাআল্লাহ। যিনি আমাকে ভোট দিতে পারবেন আর যিনি পারবেন না, যদি নির্বাচিত হয়ে যায়, আমি সকলের অধিকার সকলের কাছে পৌঁছাবো। আমি যদি নির্বাচিত হই, আমি যদি ক্ষমতা প্রাপ্ত হই, আমি যদি ক্ষমতাবান হই, তাহলে পরে ইনশাআল্লাহ আমি হব বিনয়ী মানুষদের মধ্যে একজন। আমার মানে দায়িত্বের বোঝা থাকবে মাথায়, আর অধিকার যাবে প্রত্যেকটি মানুষের কাছে ইনশাআল্লাহ। ভেতরে অনেক খাল আছে, যে খালগুলো খননের অভাবে আমরা জলাবদ্ধতা তৈরি হয়। এখানে শস্য এর উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়, ব্যাহত হয়, তরমুজের চাষাবাদ এটা ব্যাহত হয়। এই অবস্থায় আমরা খাল খননের জন্য প্রয়োজনীয় চেষ্টা, প্রয়োজনীয় প্রকল্প অতি দ্রুত গ্রহণ করবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কৃষি সহায়তার সুষ্ঠু বন্টন করবার জন্য আমরা চেষ্টা করব। আপনারা জানেন, কৃষি বিভাগ, কৃষি অফিসের মাধ্যমে বিপুল পরিমাণ সার, বীজ, ঔষধ, নানান রকমের বিষয় সরকারি মন্ত্রণালয় থেকে সরকারিভাবে আসে, কিন্তু এটা সুষ্ঠু বন্টনের অভাবে সবার কাছে পৌঁছে না। আমরা যদি আল্লাহর মেহেরবানিতে নির্বাচিত হই, কোনো ক্ষমতা প্রাপ্ত হই, ইনশাআল্লাহ জনগণের প্রতিনিধি হয়ে তাদের এটার জন্য আমরা বিশেষভাবে কাজ করব ইনশাআল্লাহ। মাদক এই সমাজের যুবকদের জন্য সবচেয়ে কঠিন এবং কঠোরতম একটি বিষয়। এই মাদক থেকে এই গলাচিপা দশমিনাকে মুক্ত করবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। খেলাধুলার ব্যবস্থাকে সুনিশ্চিত করব, কারণ মাদক মুক্ত করে তাদেরকে হাতে তো একটা কাজ দিতে হবে, তাদের সময়টাকে ব্যবহার করবার জন্য একটা ব্যবস্থা নিতে হবে। সেই জন্য মাদক মুক্ত হয়ে পড়ে বিপুল পরিমাণ সকল খেলার মাঠকে খেলার উপযোগী করা আর নতুন মাঠ সৃষ্টি করা,
খেলার উপকরণ দিয়ে সরবরাহ করা, এ ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য গলাচিপা হাসপাতাল এবং দশমিনা হাসপাতালকে 50 বেড থেকে 100 বেডে উন্নীত করবার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। বিভিন্ন হাট বাজারে সবচেয়ে বড় একটি সংকট হচ্ছে পাবলিক টয়লেটের এবং এর ব্যবস্থাপনা। আমরা পাবলিক টয়লেট নতুন করে সংখ্যা বৃদ্ধি করা এবং এর ব্যবস্থাপনা সুন্দরতম করবার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই স্লোগানটা দিতে অভ্যস্ত হয়ে উঠব, চাষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে ইনশাআল্লাহ। আমরা উচ্চ ফলনশীল এবং লবণ সহিষ্ণু জাতের বীজ আমরা সরবরাহ করে আমরা এই বর্তমান যে চৌহদ্দি আছে আমাদের দেশের, এই দেশ মাতৃকার এই চৌহদ্দির মধ্য থেকেই বিপুল পরিমাণ ফসল উৎপাদন করে জনগণের চাহিদা মেনটেন করবার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো, অত্যন্ত ধৈর্য সহকারে মনোযোগী হয়ে আপনারা আমার এই বক্তব্য শ্রবণ করছেন। আপনাদের জন্য স্যালুট এবং কৃতজ্ঞতা আবারও। আশা করি সকলের জায়গা থেকে বিপুলভাবে প্রচার করে এটা জনগণের মধ্যে বিপুলভাবে প্রসারিত হবে।